আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগেই আপনাদের জানিয়েছিলাম যে লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের। একই সংস্থা এবার জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার অন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জাজেস and lawyers and the UN Special Rapporteur on Extrajudicial Summary of Arbitrary Executions এর কাছে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে শাস্তি ঘোষণার বিরুদ্ধে জরুরি আপিল আবেদন ফাইল করেছে। চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ হলো শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার এবং আন্তর্জাতিক পরিসরে তার পক্ষ নেওয়া বা তার পক্ষে নেওয়া আইনগত লড়াইকে ঘিরে। লন্ডনের বিখ্যাত ডাউট স্ট্রিট চেম্বার্সের দুই ব্যারিস্টার স্টিভেন পাওয়েল কেসি ও তাতিয়ানা ইটওয়েল জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে যে জরুরি আপিল দাখিল করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থা, ন্যায় বিচার এবং রাজনীতির ভবিষ্যতে দিক নির্দেশনা নিয়ে এক গভীর প্রশ্ন তুলেছে। আপিলটি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক এবং বিচার বহির্ভূত বা ইচ্ছা মতো মৃত্যুদণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদকের কাছে জমা দেওয়া হয়েছে। মূল অভিযোগ হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যে বিচার চলছে তা ন্যায় বিচারের মৌলিক শর্ত ভঙ্গ করেছে। আপিলে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং যেভাবে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক আইনি মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। 2009 সাল থেকে টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। 2024 সালের জানুয়ারিতে তার দল আওয়ামী লীগ আবারও নির্বাচনে জয়ী হয়, কিন্তু সে বছরের মাঝামাঝি কোটা আন্দোলনকে ঘিরে ধীরে ধীরে এক ভয়ঙ্কর সংকট দেখা দেয়। বিক্ষোভের বিস্তৃতি, সহিংসতা এবং প্রশাসনিক ব্যর্থতার পর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তিনি ভারতে আশ্রয় নেন আর 8ই আগস্ট অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের অধীনে 2025 সালের জুলাইয়ে শেখ হাসিনা এবং তার সরকারের 2 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এখন পরিস্থিতি এমন যে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতে এবং দেশ জুড়ে ধারণা ছড়িয়ে পড়েছে যে রায়টি হবে মৃত্যুদণ্ড। লন্ডনের আইনজীবীরা বলছেন এটি কেবল একটি রাজনৈতিক প্রতিহিংসার রূপ, যেখানে আইনের শাসনের চেয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বড় ভূমিকা নিচ্ছে। তাদের ভাষায় শেখ হাসিনা কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র পাননি, তার নিজের নির্বাচিত আইনজীবীদের উপর হামলা ও হুমকি দেওয়া হয়েছে এবং এখন তিনি এক রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে বিচারের মুখোমুখি হচ্ছেন, যার সঙ্গে তার কখনো কোনো যোগাযোগই হয়নি বা কোনো কথা হয়নি। এই আপিলের কেন্দ্রীয় যুক্তি হলো বাংলাদেশের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার স্বাধীনতা ও নিরপেক্ষতা হারিয়েছে। অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, কেউ কেউ সরাসরি আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত। প্রধান প্রসিকিউটর নিজেও এমন এক রাজনৈতিক সমাবেশে অংশ নিয়েছেন যেখানে শেখ হাসিনার দল নিষিদ্ধ করার দাবি উঠেছিল। শুধু তাই নয়, এই প্রসিকিউটর এক সময় যুদ্ধাপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সংগঠিত হয়েছিল সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত ছিলেন। এতে ট্রাইব্যুনালের প্রতি আস্থার জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সারা বিশ্বে এটি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আইনজীবীরা জাতিসংঘকে জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত এই বিচার প্রক্রিয়া যদি মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে শেষ হয় তবে তা কার্যত বিচার বহির্ভূত হত্যার মতো বা হত্যার শামিল হবে, কারণ কোনো অভিযুক্ত ব্যক্তিকে ন্যায়সঙ্গত বিচার ছাড়াই এমন শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইন অনুযায়ী জীবনের অধিকারের সরাসরি লঙ্ঘন। তারা আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের অর্থাৎ ICCPR এর 6 এবং 14 নম্বর অনুচ্ছেদ তুলে ধরে বলেছেন শেখ হাসিনার ক্ষেত্রে এই দুটি মৌলিক অধিকারই ভঙ্গ করা হচ্ছে, একটি জীবনের অধিকার আর একটি ন্যায় বিচারের অধিকার।
এই আপিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তার রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দেশে ক্ষমতা গ্রহণের পর থেকে রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ তাকে ঘিরে রয়েছে। শেখ হাসিনার দলের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার, কারাবন্দী বা নিখোঁজ করা হয়েছে। কারা অভ্যন্তরে মারা গেছে অন্ততপক্ষে 100 জন কর্মী। আওয়ামী লীগ দাবি করেছে এসবই দেশের ক্ষমতাধারী সরকারের পরিকল্পিত প্রতিহিংসার অংশ। এমনকি দলটি নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনেও দলটির নেতারা বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আদালতের কাছে অভিযোগ জানিয়ে চলছেন। সম্প্রতি নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতেও আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আবেদন জমা পড়েছে, যেখানে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে গণহত্যা, রাজনৈতিক নিপীড়ন ও মানবতা বিরোধী অপরাধ ঘটছে। জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে দাখিল করা এই আপিল তাই কেবল একটি আইনগত পদক্ষেপ নয়, বরং এক বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদের আন্তর্জাতিক রূপও বটে। এই পুরো ঘটনায় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি। শেখ হাসিনার বিচারে যদি আইনি প্রক্রিয়া এবং স্বচ্ছতার অভাব প্রমাণিত হয়, তাহলে তা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নয়, পুরো জাতির ন্যায় বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলবে। দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেমনই হোক, আন্তর্জাতিক সম্প্রদায় এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জাতিসংঘের এই আপিলের পর নিঃসন্দেহে বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ বাড়বে, বিশেষ করে যদি প্রমাণিত হয় যে আদালতের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। আসলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হওয়ার কোনো কারণ নেই। এ যাবৎ যতগুলো বিচার প্রক্রিয়া এই সরকার করেছে বা করছে তার প্রত্যেকটি প্রশ্নবিদ্ধ, কারণ আদালত এখন পুরোপুরি এই সরকার এবং তার পার্টনারের দখলে। যেমন আদালতটি যদি ডক্টর ইউনূসের সরকারের হয়, সেখানে বিচারপতি বিএনপির, আইনজীবী হচ্ছে জামাতের, এবং মাঠে রাস্তায় যে মব সৃষ্টি করা হয় সেই মব হচ্ছে এনসিপির, আর এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের রাজনৈতিক পুত্রকন্যাদের দল। এমন সময় যখন দেশে গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা বিতর্ক চলছে, তখন জাতিসংঘে শেখ হাসিনার আইনজীবীদের এই আপিল এক নতুন মাত্রা যোগ করেছে। এটি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত আইনি লড়াই নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ বিচার প্রক্রিয়া, আইনের শাসন এবং রাজনৈতিক ন্যায় বিচারের ধারণাকেও পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন আন্তর্জাতিক হস্তক্ষেপ হয়তো নতুন কিছু নয়, কিন্তু শেখ হাসিনার এই মামলা ভিন্ন এক মাত্রা নিয়েছে, কারণ তিনি শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, দক্ষিণ এশিয়ার অন্যতম দীর্ঘমেয়াদী শাসক এবং আন্তর্জাতিক মহলে পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব। ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে যে তার সরকারকে কোনো গণতান্ত্রিক কারণে নয়, বরং তার সরকারকে উৎখাত করে বাংলাদেশ দখলের চেষ্টা হয়েছে এবং জঙ্গিরা বাংলাদেশকে দখল করে নিয়েছে। তার বিরুদ্ধে বিচার যদি অন্যায্য প্রমাণিত হয়, তাহলে তা শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে। সব মিলিয়ে জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে এই আপিল এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এটি ন্যায় বিচারের প্রশ্নের চেয়ে অনেক বড় এক সংকেত বা উদাহরণ, রাষ্ট্রের ভেতরে এবং বাইরে ক্ষমতা, নীতি এবং নৈতিকতার সংঘাতের এক প্রতীক এই আপিল। এই আপিলের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ এখন এমন এক পথের দিকে এগোচ্ছে যেখানে ন্যায় বিচার, রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতি তিনটি শব্দ আলাদা করে ভাবা আর সম্ভব হবে না বা নয়। এখন প্রশ্ন হলো, জাতিসংঘ কিভাবে এই আপিলের প্রতিক্রিয়া জানাবে? বিশেষ প্রতিবেদকরা সাধারণত তদন্তের অনুরোধ পাঠান সংশ্লিষ্ট রাষ্ট্রকে, এবং যদি মনে করেন যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে তা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। যদি জাতিসংঘ এই আপিল গ্রহণ করে এবং বাংলাদেশের সরকারের কাছে ব্যাখ্যা চায়, তাহলে তা বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং নৈতিক অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। হয়তো এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করে দেবে সরকার, কিন্তু দেশে বিদেশে আওয়ামী লীগের যে প্রতিরোধ আমি দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয় না সরকার এই বিচার এবং বিচার প্রক্রিয়া বেশি দূর টেনে নিয়ে যেতে পারবে। তবে শেখ হাসিনা বিরোধীরা একাট্টা হয়ে যেহেতু রাষ্ট্রটাই দখল করে নিয়েছে, সেহেতু তাদের কাছ থেকে মৃত্যুদণ্ডের রায় তো মামুলি ব্যাপার। এর চেয়ে কঠিন কোনো শাস্তি থাকলে সেটা দ্বিতীয় তারা কার্পণ্য করতো না। আফটার অল, আদালত, বিচারপতি, আইনজীবী সকলেই তো তারাই। ইউনূসের আদালত, বিএনপির বিচারপতি, জামায়াতের প্রধান প্রসিকিউটর, আর রাস্তায় এনসিপি। কি চমৎকার দেখা গেল বলুন। আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে এরা মৃত্যুদণ্ড না দিলে এদের মান সম্মান কিছু থাকবে না।
ফলে নিজেদের মান সম্মান রাখতে আর যুদ্ধাপরাধীদের ফাঁসিতে ঝোলানোর বদলা হিসেবে এটা তো তাদের প্রধান কর্তব্য বটে, তাই না? কিন্তু এই কর্তব্য পালন করতে গিয়ে বাংলাদেশকে তারা একটি বিচারহীনতার সংস্কৃতির দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করে ফেলবে, সেটাই ভয়ের। কারণ বাংলাদেশের এই বদনাম আপনি আজকে দেখবেন, তো ঢাকায় নিযুক্ত ইতালির অ্যাম্বাসেডর বলেছেন বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নেই, বিদেশি বিনিয়োগের কোনো পরিস্থিতি নেই। কেন বলছে? কারণ বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই, কোনো নিশ্চয়তা নেই, নেই আইনের শাসন, নেই সুশাসন, নেই গণতন্ত্র। এবং শেখ হাসিনার এই বিচার বা এই বিচার প্রক্রিয়া বাংলাদেশকে আরো বড় প্রশ্নের মুখোমুখি ফেলে দিল। এবং জাতিসংঘে যাওয়ায় এই বিচার আপিল এটি এখন অফিসিয়াল হয়ে গেল যে বাংলাদেশ এরকম একটি ভয়ঙ্কর অনৈতিক বেআইনি কাজ করছে। তাও কে করছে? ডক্টর ইউনূসের মতো একজন নোবেল লরিয়েট। ভালো থাকবেন সবাই। শান্তি সবার দ্বারা হয় না, বাংলাদেশের কপালে শান্তি নেই, এটাই দুঃখের। একদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি, আর একদিকে মিত্রদের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধ। এ দুয়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। জনমনে বাড়ছে আতঙ্ক। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের দিন তারিখ ঘোষণার প্রতিবাদে আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচির প্রথম দিন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে সরকার বেঁধে দেওয়া 7 দিনের সময় শেষ হলেও জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতার কোনো আশার আলো দেখা যাচ্ছে না। বরং 11 নভেম্বর জামাত সহ 8টি দল রাজধানীতে বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এমন পরিস্থিতিতে 10 নভেম্বর কানাডা হাই কমিশন বাংলাদেশে দেশটির নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে উচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে। এই সতর্কবার্তায় বাংলাদেশের 4টি শহর ও ঢাকার 12টি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। যদিও সরকার উপাসনাগুলোর নিরাপত্তা জোরদার করার কথা বলছে, পুলিশের সংখ্যা টহল বাড়িয়েছে, কিন্তু আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে সরকার মিত্র জামাত ইসলামের শোডাউন কর্মসূচি নিরাপত্তা নিয়ে সরকার উদ্বেগ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। স্বস্তিতে না থাকার কারণে সরকারকে নিতে হচ্ছে বেশ কিছু সিদ্ধান্ত। দায়িত্বে থাকা পুলিশের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, সূত্রগুলো বলছে। আগে আওয়ামী লীগকে ঠেকাতে সরকার মিত্রদের পেত, তখন সরকারের কাজ অনেক সহজ হতো। কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকের কথা চিন্তা করে সরকারের 3 মিত্রই কেউ আর আওয়ামী লীগ ইস্যুতে সরকারকে প্রকাশ্যে সমর্থন দিতে রাজি নয়। ফলে এবারের আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য সরকারকে মূলত পুলিশের উপরে নির্ভর করতে হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা জানা যাবে 13 নভেম্বর। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 23 অক্টোবর ট্রাইব্যুনাল এই তারিখ ঠিক করেন। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। এর মধ্যে আব্দুল্লাল মামুন নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন। 13 নভেম্বর রায় কিন্তু হবে না, বরং এদিন জানানো হবে রায় কবে দেওয়া হবে। এর প্রতিবাদী আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। 10 নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সারা দেশে বেশ কয়েকটি জায়গায় তারা মিছিল করেছে। এরই মধ্যে ভোর থেকেই নাশকতামূলক কর্মকাণ্ডের নিদর্শন দেখা গেছে। সারা দিনে রাজধানীর 5 জায়গায় 8টি ককটেল বিস্ফোরণ হয়েছে। 3টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ ঢাকার আগারগাঁও এলাকায় বাংলাদেশ বেতার ভবনের সামনে হাত বোমা ফোটানো হয়েছে। সোমবার সন্ধ্যা 6:15টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বিডি নিউজ 24-কে জানিয়েছেন। এর আগে ভোর 3:45টার দিকে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হাত বোমা ছুড়ে পালিয়ে যায় 2 ব্যক্তি। এরপর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদ আক্তারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনের সামনে ও সীমানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সকাল 7:10 দিকে। এছাড়া ধানমন্ডির রাপা প্লাজার কাছে মাইরাজ সেন্টারের সামনে এবং ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে সকাল 7টার দিকে ককটেল ফাটানো হয়। এছাড়া সারা দিনে অন্তত 3টি বাস পোড়ানো হয়েছে। এর মধ্যে সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডিতে ল্যাবেট হাসপাতালের সামনে সড়কে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোর 5:40 দিকে শাহজাদপুর ভিক্টর পরিবহনে এবং 6:15টার দিকে মেরুল বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির কাছে
আকাশ পরিবহনে আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে এদিন আওয়ামী লীগের আরো 34 নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে ককটেল হামলার ঘটনায় ছাত্রলীগের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। দর্শক, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ার এমন খবরের মধ্যে এসেছে কানাডিয়ান হাই কমিশনের উচ্চ সতর্কতা বার্তা। বাংলাদেশে অবস্থিত কানাডিয়ান হাই কমিশন দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করেছে। হলুদ রঙের এই সতর্কতার অর্থ হলো দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা, যার মাধ্যমে ভারতপক্ষে ভ্রমণ না করার সুপারিশ করা হয়। ওই সতর্কতা বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিক্ষোভ, অবরোধ, দেশব্যাপী সাধারণ ধর্মঘট যা হরতাল নামে পরিচিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সহিংসতা ঘটেছে। হঠাৎ করে সম্ভাব্য সহিংস বিক্ষোভ এবং সংঘর্ষ যে কোনো দিন ঘটতে পারে। চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট শহরের কথা বার্তায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ঢাকার 12টি স্থানে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। এগুলো হলো জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সচিবালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, মতিঝিল, নয়াপল্টন ও পুরানা পল্টন, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং শাহবাগ ও কারণ বাজার এলাকা। মাত্র একদিন আগেই ঢাকায় নিরাপত্তার শঙ্কা নেই বলে দাবি করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে অতীতের মতোই তার কথা মিথ্যা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি। প্রশ্ন উঠেছে, নিরাপত্তার চাদরে ঢাকাকে মুড়ে ফেলার পরেও কারা কিভাবে ঘটাচ্ছে নাশকতার ঘটনা? শুধু নাশকতার ঘটনা নয়, ঢাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে হত্যার দৃশ্য ফিরে এসেছে। পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে 10ই নভেম্বর গুলি করে হত্যা করা হয় তারেক সাহেব মামুন নামের একজনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শত শত মানুষের সামনে গুলি করা হয় মামুনকে। এরপর হামলাকারী দুজন সদর্পে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান। ঘটনার পর মামুনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে অনেকটা দায় সেরেছে পুলিশ। এমন ঘটনা কয়েকদিন আগে চট্টগ্রামে দেখা যায়। চট্টগ্রাম 8 আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগের সময় গুলিতে প্রাণ হারান সরার হোসেন নামের একজন। এখনো সেই হত্যা মামলার মূল আসামি সহ অন্যদের গ্রেপ্তার করা যায়নি। দর্শক, পুলিশ সদর দপ্তরের তথ্য মতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর জন্য পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। বোমা নিক্ষেপ, মিছিল ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো হঠাৎ করে হওয়ায় এগুলো ঠেকানো পুলিশের পক্ষে প্রায় অসম্ভব। সরকারের সূত্রগুলো বলছে, আগে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার তার 3 মিত্র বিএনপি, জামায়াত ও এনসিপি কে মাঠে পেত। এবার আর পাচ্ছে না। কারণ হলো আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক হারানোর ভয়। যেহেতু এখনো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, তাই দলগুলো ধরে নিচ্ছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না। কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদের সমর্থকরা হারিয়ে যায়নি। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে ভেতরে ভেতরে আঁতাত করে কোনো দল নৌকার ভোটগুলো নিজেদের বাক্সে নিতে চাইছে, এমন সন্দেহ আছে সরকারের মধ্যে। অর্থাৎ আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে তাদের ভোটগুলো কারা পাবে এ নিয়ে নানা হিসেব নিকাশ আছে। রাজনীতির মাঠে এরই মধ্যে এই আলোচনা উঠেছে যে 5ই আগস্টের পর থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সামনে প্রধান ভিলেন হচ্ছে বিএনপি। কেননা আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, আগুন, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি এবং মামলা দিয়ে তাদের জেলে ঢোকানো অথবা পালিয়ে থাকতে বাধ্য করার পেছনে প্রধানত দৃশ্যমান বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলে একসময় জামাতকে আওয়ামী লীগের প্রধান শত্রু মনে করা হলেও 5ই আগস্টের পরে মাঠ পর্যায়ে বিএনপির রাজনীতির কারণে জামাত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করা হয়। সেই সুযোগটি জামাত এবার কাজে লাগিয়ে আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে চায় এবং তারা এই কাজে অনেকখানি সফল হবে বলেও গুঞ্জন রয়েছে। আবার বিএনপি গত 1 বছরের ভুলগুলো আর করতে চায় না, বরং দলটি নির্বাচনে মনোনয়নকে ঘিরে নিজের অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে গিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগকে ঠেকাতে সরকার আর মিত্রদের যে শুধু পাচ্ছে না তাই নয়, বরং জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে মিত্রদের বিরোধী মেটাতে পারছে না। মরার উপরে খাড়ার ঘা হিসেবে সরকারের জন্য 11ই নভেম্বর আসছে জামাত সহ 8 দলের কর্মসূচি। ইসলামিক দলগুলো ঢাকায় গণজোয়ার দেখানোর হুমকি দিয়ে রেখেছে, সেটিরও নিরাপত্তা দিতে হচ্ছে সরকারকে। আবার রাজনৈতিক দলগুলোকে দেয়া 1 সপ্তাহ সময় শেষ হয়ে গেছে, কিন্তু সরকার কোনো আশার কথা শুনতে পায়নি।
উল্টো বল চলে এসেছে সরকারের কোর্টে। সরকার 3 মিনিটের মধ্যে এক পক্ষকে খুশি করতে গেলে আর এক পক্ষ বেজার হবে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের 13ই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির পরপরই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে 15ই নভেম্বর একটি গ্রুপ কর্মসূচি দিয়েছে। এমনিতে আন্তর্জাতিকভাবে অধ্যাপক ইউনূস সরকারের বিরুদ্ধে উগ্রপন্থীদের মদদ দেওয়ার অভিযোগের ডালপালা ছড়িয়েছে বহুদূর। ফলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উত্তাল হওয়ার আশঙ্কা বাড়ছে। দর্শক, ঠিক 4 দিন আগে সরকারকে প্রাক নির্বাচনী রিপোর্ট দিয়েছিল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট IRI। সে রিপোর্টে ব্যাপক আশঙ্কার কথা জানানো হয়েছিল। বলেছিল দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছড়িয়ে পড়বে সহিংসতা। ঢাকায় RI এর প্রতিনিধিদের অন্তর্ভুক্তিমূলক এবং উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। তবে বাংলাদেশ ঘুরে তার কোনো আলামত যে পাওয়া যায়নি সেটি প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট। বলা হয়, প্রাক নির্বাচনী পরিবেশ নাজুক হয়ে গেছে, রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে, স্থানীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থায়ী অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করছে। বাংলাদেশের চরমপন্থার উত্থান নিয়েও জানানো হয় শঙ্কা। বলা হয়, চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব অসহিষ্ণু বক্তব্যকে উস্কে দিতে পারে। এটি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা বাড়ছে। পরিস্থিতি ঠান্ডা করার জন্য IRI সরকারের মিত্রদের মধ্যে বোঝাপড়া এবং ইনক্লুসিভ নির্বাচন করার পরামর্শ দিয়েছে। কিন্তু এই 2 পরামর্শের ঠিক উল্টো পথে হাঁটছে সরকার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 10ই নভেম্বর বলেছেন, সরকারের আর আলোচনায় বসার সম্ভাবনা নেই, এবার নিজেই সিদ্ধান্ত নেবে। প্রশ্ন হলো, নিজের মিত্রদের মধ্যে সংঘাত নিজেই লাগিয়ে দিয়ে আবার নিজেই সিদ্ধান্ত নিয়ে সেই